গ্রেফতারের ঘটনা ঘটল বাংলাদেশে, আর সেই ইস্যুতে বিক্ষোভ সংঘর্ষে জড়িয়ে পড়লেন ভারতীয়রা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যদের হামলায় আহত হলেন কলকাতার এক পুলিশ সদস্য। রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের বিভিন্ন হিন্দুপন্থী সংগঠন। এরই অংশ হিসেবে গতকাল কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও করতে সেখানে যাওয়ার চেষ্টা করে হিন্দু মহাসভা নামে একটি সংগঠন। ওই সময় পুলিশের সঙ্গে হিন্দু মহাসভার সদস্যদের ব্যাপক ধস্তাধস্তি হয়। হিন্দু মহাসভার সদস্যরা যখন বাংলাদেশের উপ হাইকমিশনের কাছে পৌঁছে যায় তখন তাদের বাধা দেয় পুলিশ। ওই সময় সংগঠনটির কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মহাসভার সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই দিনে বিক্ষোভের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। সংগঠনটির সদস্যরা শিয়ালদহ থেকে বাংলাদেশের উপ হাইকমিশনের দিকে আগাতে থাকলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় কলকাতা পুলিশ। কিন্তু বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পুলিশের দেওয়া পরপর দুটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। পরে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এছাড়া নেচে গেয়ে কীর্তন করে চিন্ময় গ্রেফতারের প্রতিবাদ জানান কলকাতার ইসকন সদস্যরা। গত 25 অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ বন্দর নগরী চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে চিন্ময় সহ 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়, যার প্রেক্ষিতে গত 25 নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপরই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তাকে জামিন না দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের এমন বিবৃতির কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের বিবৃতিকে ভিত্তিহীন উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের এমন বক্তব্য দুই প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের সংসদ লোকসভায় পর্যন্ত আলোচনা হয়েছে। এছাড়া চিন্ময় দাস ও সংখ্যালঘুদের ওপর হামলা বেড়ে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে আজ বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের পার্লামেন্টে বিবৃতি দিতে পারেন জয়শঙ্কর। তবে বিশ্লেষকদের অনেকের দাবি, বাংলাদেশ ইস্যুকে অতিরঞ্জিত করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বিজেপি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতের বিখ্যাত আজমির শরীফ দরগাহের নিচে মন্দির থাকার দাবি করে গত সেপ্টেম্বরে আদালতে একটি পিটিশন দায়ের করে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। পরবর্তীতে পিটিশনটি খতিয়ে দেখার নির্দেশ দেয় আজমিরের একটি আদালত। সম্প্রতি এই নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দরগাহের খাদিমরা। এই দাবিকে গভীর অবমাননা হিসেবে উল্লেখ করেছেন তারা বলেন, প্রতিটি ধর্মীয় জায়গাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। তাদের অভিযোগ, আইনি লড়াই টেনে এনে ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে কোর্টে আবেদন করার কথাও জানানো হয়। কমিটির সচিব সাইদ সারওয়ার চিশতি বলেন, দরগাহের গুরুত্ব কোনো ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যেমন তাজমহল বা লালকেল্লার সাথে তুলনা করা উচিত নয়। আজমির শরীফে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও বার্ষিক উরসে চাদর পেশ করেছেন, যা একটি বৈষম্যহীন আদর্শের প্রতিফলন। তিনি আরও বলেন, দরগাহের সাজসজ্জায় হিন্দু রাজারা রূপালী ও সোনালী ধাতু প্রদান করত। এমনকি মারাঠা শাসন আমলেও এ দরগাহে কোনো ধ্বংসযোগ্য হয়নি। এই আইনি লড়াইকে সস্তা জনপ্রিয়তা অর্জনের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন আজমির দরগা দেওয়ানের উত্তরসূরি সাইদ নাসরুদ্দিন চিশতি। এ সময় তিনি সাবেক বিচারক ও শিক্ষাবিদ হার বিলাস সারদার 1911 সালের আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডিসক্রিপটিভ বই থেকে ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য হিন্দু সেনার সভাপতি বিষ্ণুগুপ্তকে অভিযুক্ত করেছেন।
ওদিকে শ্রীনগরের জামিয়া মসজিদে শুক্রবারের নামাজের পর বক্তব্যকালে অল পার্টি হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মীরওয়াইজ উমর ফারুক বলেন, এর আগেও গায়নবাপী মসজিদ নিয়ে জরিপের নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র কাজ করছে, যেখানে প্রথমে সন্দেহ উত্থাপন করা হয়, এরপর আদালতের মাধ্যমে জরিপের আদেশ দেওয়া হয় এবং পরে সংখ্যাগরিষ্ঠদের দাবিগুলো পূর্ণ করা হয়। এ সময় উত্তরপ্রদেশের সাম্বালে ৫০০ বছরের পুরনো শাহিদ জামা মসজিদ ঘিরে উত্তেজনায় ৫ মুসলিম যুবকের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পুলিশি বর্বরতা এই হত্যাকাণ্ডের প্রতি তিনি গভীর নিন্দা জানিয়েছেন। প্রখ্যাত মুসলিম সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির জীবন ছিল দান, সহানুভূতি এবং মানবতার পক্ষে। এই সাধক ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। ১১৯২ সালে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে আসেন। শান্তি, সহানুভূতি এবং মানবতার কথা বলে তিনি বহু মানুষের অন্তরে স্থান পেয়েছিলেন। দীর্ঘকাল আজমিরে বসবাসের পর তার মাজারও হয় সেখানেই। প্রতি বছর লাখ লাখ মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীরা দরগাহে আসেন। আজমির শরীফ শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, বরং অন্যান্য ধর্মাবলম্বী মানুষের জন্য একটি পবিত্র জায়গা। এখানে বহু হিন্দু, শিখ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ শ্রদ্ধা জানিয়ে থাকেন। তৎকালীন দিল্লির সুলতান ও মুঘল শাসকেরাও খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে শ্রদ্ধা জানিয়েছেন। তবে বর্তমানে ভারত সরকারের হিন্দুত্ববাদী নীতির কারণে সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা ও হিংসার পরিবেশ তৈরি হচ্ছে। এসবের বিরুদ্ধে দেশব্যাপী কোনো কার্যকর প্রতিকার বা পদক্ষেপ তো নেই, বরং আরও দেওয়া হয় উস্কানি, যার ফলে ভারতের উগ্রবাদী হিন্দুরা দিন দিন আরও বেশি নৃশংস হয়ে উঠছে, যা শুধু সংখ্যালঘুদের জন্যই নয়, পুরো সমাজ এমনকি পার্শ্ববর্তী দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ক্রমেই ভাঙনের পথে হাঁটছে ঢাকা ও দিল্লির কূটনীতিক সম্পর্ক। পাকিস্তান, চীন কিংবা যুক্তরাষ্ট্র নয়, আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে ছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের সমর্থন। নির্জলা এই সত্য এখনও মানতে পারেনি ভারত। হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলা ও অত্যাচারের ইস্যু নিয়ে লাগাতার অভিযোগ জানিয়ে আসছে বিজেপি সরকার। ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার ঝড় আরও উস্কে দিচ্ছে ঘৃণার আগুন। পরিস্থিতি এভাবে খারাপ হতে থাকলে একসময় কি চরম শত্রুতে পরিণত হবে দুই দেশ? হিন্দুদের উপর নির্যাতন অব্যাহত থাকলে ভারতের উচিত হবে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। কিছুদিন আগে বিবিসির কাছে এমন মনোভাব প্রকাশ করেছিলেন ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত। দিল্লির তরফ থেকে সরকারিভাবে সেরকম কিছু বলা না হলেও বর্তমান পরিস্থিতি অনেকটাই সেরকম। কার্যত বন্ধ হয়ে আছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ। ব্যবসা বাণিজ্য, সীমান্ত সমস্যা, নদীর পানি বণ্টন সহ ঝুলে গেছে দ্বিপাক্ষিক নানা বিষয়। কূটনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, খেলার মতো কার্ড হাতে না থাকায় সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে আঘাতের কোনো সুযোগই ছাড়ছে না নয়াদিল্লি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বা অত্যাচার একেবারেই হচ্ছে না, বিষয়টা মোটেও সেরকম না। কিন্তু হিন্দু সম্প্রদায়কে সংঘবদ্ধভাবে উচ্ছেদ কিংবা বিতাড়নের চেষ্টা চলছে। ভারতীয় মিডিয়ার এমন ঘোর মিথ্যাচার গভীরভাবে আঘাত করছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে। এই ধরনের প্রোপাগান্ডা থামাতে দুই দেশের পক্ষ থেকে আন্তরিক পদক্ষেপ নেয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়াও নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে নিয়মিত হারে ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। এটিকে অনেকে কূটনৈতিক অপমান কিংবা সম্পর্ক অবনতির চিহ্ন হিসাবেও দেখেন। গত ২৯ নভেম্বর ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব সহকারে নিয়েছে তার দেশ। একই দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ভারতীয় একটি সংবাদ মাধ্যমে জানান, বাংলাদেশে হিন্দুরা পুরোপুরি নিরাপদ, সংখ্যালঘুদের উপর কোনো হুমকি নেই। হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বরাবরই সতর্ক ও আন্তরিক অবস্থানে আছে ঢাকা। তবে দিল্লির ভাষ্য থেকে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন, সংখ্যালঘুদের নিয়ে ভারতের চলমান উদ্বেগ সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
চরম শীতলতার মাঝেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত বাংলাদেশের মধ্যে চলছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন FOC এর আয়োজন। অহেতুক উত্তেজনা এড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার চেষ্টাই থাকবে এই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য। পাল্টাপাল্টি পতাকা পোড়ানো, উস্কানিমূলক বক্তব্য, চিকিৎসা সেবা নিয়ে জটিলতা, মিডিয়া প্রোপাগান্ডার মতো বিষয়গুলো থামিয়ে দায়িত্বশীল আচরণ না করলে কিছুতেই সহজ হবে না দিল্লি ও ঢাকার সম্পর্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার আঁচ পড়েছে চিকিৎসা খাতেও। সম্প্রতি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় ভারতের একাধিক হাসপাতাল। ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। কিন্তু এতে হয়েছে হিতে বিপরীত। বাংলাদেশি রোগীদের অভাবে এখন মহা বিপাকে কলকাতার হাসপাতালগুলো। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে ভারতের পতাকা এঁকে দেন শিক্ষার্থীরা, যা দেখে রীতিমতো তোলপাড় শুরু হয় ভারতের সামাজিক মাধ্যমে। আওয়াজ ওঠে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার। এরপর শুক্রবার কলকাতার JN রায় হাসপাতাল, ত্রিপুরার ILS হাসপাতাল সহ একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছে এসব হাসপাতাল। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতালে আগামী এক সপ্তাহে বাংলাদেশি রোগীদের মধ্যে 20টি অস্ত্রোপচার করানোর কথা। এই রোগীদের শনিবার থেকে আগামী শুক্রবারের মধ্যে ভর্তি হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। কলকাতার ডিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য যান। এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার হার প্রায় 75% হ্রাস পেয়েছে। একই অবস্থা কলকাতার BP পোদ্দার হাসপাতালের। এই হাসপাতালে ক্রিসমাসের সময় বাংলাদেশি রোগীর সংখ্যা বেড়ে যায়, কিন্তু এবার বাংলাদেশি রোগীদের অভাবে ডিসেম্বরের শেষ 10 দিনের নির্ধারিত প্রায় 50টি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে। তবে এর মাঝেই ভিন্নধর্মী এক পদক্ষেপ নিয়েছেন শিলিগুড়ির একজন চিকিৎসক। শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতে রাজি আছেন, কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। এমনকি চেম্বারের দরজায় ভারতের পতাকা টাঙিয়ে প্রণামের নির্দেশিকাও দিয়ে রেখেছেন তিনি। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এরপর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। এছাড়া চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যদিও চিকিৎসকদের অনেকে বলছেন সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখবেন তারা। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব। এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস আটক ও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে ঘিরে চরম সহিংস হয়ে উঠেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। তাদের থামাতে এবার কড়া বার্তা দিতে শুরু করেছে বাংলাদেশ। এর মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর সেখানে থাকা কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে আপাতত ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালায় ভারতের উগ্র ডানপন্থী সংস্থা হিন্দু সংঘর্ষ সমিতি। পুড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকা। হাই কমিশনের সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয় তারা।
সোমবারের বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় 7 জনকে আটক করেছে ভারতের কর্তৃপক্ষ। 3 পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত এবং ডিএসপি পদমর্যাদার একজন অফিসারকে ক্লোজ করার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে দিল্লি। উগ্র হিন্দুত্ববাদীরা আরও নাশকতা সৃষ্টি করতে পারে এমন শঙ্কা থেকে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছে তারা। মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নানা বিতর্কিত মন্তব্য, কর্মকাণ্ড আর গণমাধ্যমগুলোতে মিথ্যা তথ্য প্রচার করে আসছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। শুধু মিথ্যা তথ্য প্রচার করেই থেমে নেই তারা, কখনো কখনো হয়ে উঠছে তীব্র হিংস্র। চলছে সহিংস মিছিল, মিটিং, এর পাশাপাশি হামলা, ভাঙচুর। এতে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে সেখানে থাকা বাংলাদেশিদের জীবন। অথচ নিজ দেশ ভারতের জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশে দশকের পর দশক ধরে চলা মুসলিম নির্যাতন আর হত্যার বিরুদ্ধে সোচ্চার তো দূরে থাক, জোরালোভাবে কোনো মন্তব্য করেনি দেশটির নাগরিক ও তথাকথিত গণমাধ্যমগুলো। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু ইস্যুকে ঘিরে অতিরঞ্জিত মিথ্যা তথ্য প্রচার করে আর নানা বিতর্কিত মন্তব্য ও হাইকমিশনে হামলা চালিয়ে উগ্র ভারতীয় হিন্দুত্ববাদীরা কি শান্তিপ্রিয় বাংলাদেশিদের চরম বিপদে ফেলার ষড়যন্ত্র করছে? রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দেয়ার সম্পূর্ণ দায়িত্ব ছিল স্বাগতিক রাষ্ট্র ভারতের। অথচ সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে দেশটির সরকার। অভিযোগ উঠেছে, পরিকল্পিতভাবে চালানো এই হামলার সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে ভারতীয় পুলিশের সদস্যরা। এর মধ্য দিয়ে কূটনীতিকদের রক্ষায় বিশ্বজুড়ে প্রচলিত আইন বা নীতিগত চুক্তি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে ভারত। এই চুক্তি ভাঙায় দেশটির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে পারে বাংলাদেশ? ভিয়েনা কনভেনশন আসলে কি? কূটনীতিক মিশন, দূতাবাস কিংবা হাই কমিশন, যে নামেই ডাকা হোক, অন্য দেশের দূতাবাসগুলো একরকম নিরাপদ দুর্গ। ভিয়েনা কনভেনশনের কারণেই সর্বোচ্চ মাত্রার সুরক্ষা পায় এসব মিশন। পাশাপাশি কোনো দূতাবাসে আক্রমণকে চরম মাত্রার অপমান বলে ধরে নেওয়া হয়। মিশন প্রধান অনুমতি না দিলে খোদ সরকার বা তাদের প্রতিনিধিও সেখানে প্রবেশ করতে পারবেন না। উদাহরণ হিসাবে বলা যায়, আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনে প্রবেশ করতে চাইলেই পারবে না ভারত সরকার। মিশন প্রধানের অনুমতি পেলেই কেবল সেখানে যেতে পারবে দিল্লির কোনো প্রতিনিধি। বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ভারতের চরম ব্যর্থতা বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এক দেশের কূটনীতিকরা অন্য দেশে রাষ্ট্রীয় কাজে অবস্থান করার ক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, অন্য দেশের দূতাবাস কেমন হবে, তাদের নিরাপত্তা কিভাবে দেয়া হবে ইত্যাদি সব নিয়ম নীতি নিয়ে 1961 সালের এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি বিশেষ চুক্তি প্রণয়ন করে জাতিসংঘ। কূটনৈতিক সম্পর্ক ও আচরণের বিষয়ে তৈরি চুক্তিটিতে মোট ধারার সংখ্যা 53টি। চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহ কঠোরভাবে এসব নিয়ম মেনে চলার চেষ্টা করে। আন্তর্জাতিক দুনিয়ায় কূটনীতিকদের রক্ষাকারী হিসাবে পরিচিত এই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস চুক্তি মেনে নেয় ভারত 1965 সালে, আর 1978 সালে তাতে স্বাক্ষর করে বাংলাদেশ। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিক মিশনের জন্য নির্ধারিত এলাকা, তাদের ব্যবহৃত আসবাবপত্র ও যানবাহন কোনো কিছুই তল্লাশি কিংবা বাজেয়াপ্ত করতে পারে না স্বাগতিক দেশ। কূটনীতিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়া কিংবা সংঘাতময় কোনো পরিস্থিতি তৈরি হলে তখনও মিশন রক্ষার দায়িত্ব মিশন যে দেশে অবস্থিত তাদেরকেই নিতে হবে। আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়েছে ঠিকই, কিন্তু ভারতের কাছে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর তেমন কিছুই করার নেই বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও সেক্ষেত্রে বড় ঝুঁকিতে পড়বে দুই দেশের সম্পর্ক। এমন পরিস্থিতিতে কোন দিকে গড়াবে ঘটনা, সেটা নিয়ে আরও বাড়ল অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। একেই বলে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার জেরে ও ধৈর্যপূর্ণ আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয়, কিন্তু নিজেদের তৈরি করা সে ফাঁদে পড়ে এখন কাতরাচ্ছে খোদ ভারতীয়রাই। বাংলাদেশ ভারতের চলমান কূটনৈতিক টানাপোড়েনের ব্যাপক প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায়। সম্প্রতি সেখানকার কিছু হাসপাতাল ও হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়।
কলকাতার JN রায় হাসপাতাল, ডিসান হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশি রোগীদের বয়কটের ঘোষণা দেয়। চিকিৎসা পেতে ভারতীয় পতাকায় প্রণাম করতে হবে পাওয়া যায় এমন খবরও। কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে নজিরবিহীন এক সংকটের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন ও চিকিৎসা খাত। বাংলাদেশিদের অভাবে ব্যবসায় ধস নামায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তবে দেরিতে হলেও এবার শুভবুদ্ধির উদয় ঘটেছে পশ্চিমবঙ্গবাসীর। বয়কট নয়, বরং এখন থেকে অতিথি হিসেবে বাংলাদেশি রোগীদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। শুধু তাই নয়, আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে 10% ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে। বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী। চিকিৎসকদের কাছে সকল রোগী সমান। পাশাপাশি তারা হাসপাতালগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, ভারতে আসা বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না। বাংলাদেশি রোগীরা ভারতে গেলে অবশ্যই তাদের চিকিৎসা দিতে হবে। এছাড়া শিগগিরই বাংলাদেশি রোগীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে বলেও জানায় সংগঠনটি। ভারতের চিকিৎসা সেবার বিষয়ে স্বস্তির খবর এলো, পর্যটন খাত নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন। এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিকেরা। কিন্তু গত কয়েক মাস ধরে বাংলাদেশি পর্যটক না থাকায় ও বাংলাদেশিদের বয়কটের ঘোষণায় সেখানকার ব্যবসা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় কলকাতার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে। ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী আধপেট খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে ভারতের সংসদের চলতি অধিবেশনেও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। হাসপাতালের পর কলকাতার পর্যটন খাত নিয়েও শীঘ্রই সুসংবাদ আসবে এমন প্রত্যাশাই করছেন দুই দেশের সাধারণ জনগণ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।